ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন, সব বাধা পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বললেন রিজভী। সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। যে কোনো মূল্যে জুলাই সনদ আদায়ের ঘোষণা নাহিদ ইসলামের। শহীদ আবু সাইদের কবর জিয়ারত এনসিপির জুলাই পথযাত্রা শুরু। স্বৈরাচারকে বিদায় করে জাতিকে মুক্ত করাই জুলাই বিপ্লবের সফলতা বলছে জামায়াত। দ্রুত জুলাই ঘোষণাপত্র দাবি বিভিন্ন সংগঠনের। জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের কার্যক্রম শুরু। স্টেট ডিফেন্সের শুনানি আগামী 7 জুলাই। জুলাইয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বেড়েছে বললেন উপাচার্য। বর্ণাঢ্য শোভাযাত্রায় 105 বছর পদার্পণ উদযাপন। এবং ফোনালা ফাঁস বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান বরখাস্ত। আদালতের রায় মেনে বিবৃতি, অস্থিরতার আশঙ্কা বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। বিস্তারিত। ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গড়াই ছিল জুলাই অভ্যুত্থানের মর্মবাণী, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় ছাত্র, রিকশা চালক, কৃষক, শ্রমিকেরা যে উদ্দেশ্যে রাজপথে রক্ত দিয়েছে সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফের রিপোর্ট। সকল দেশবাসীকে আমার সালাম। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়। আগামী 5 আগস্ট পর্যন্ত নিয়মিত বিরতিতে হবে এ অনুষ্ঠানমালা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আর সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল এ জুলাইয়ে তা আবারও সুসংহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতি বছর জুলাই আগস্ট অভ্যুত্থানকে উদযাপন করা হবে, যাতে 16 বছর অপেক্ষা করে স্বৈরাচার সরাতে না হয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। এ অনুষ্ঠানমালার মাধ্যমে গত বছরের জুলাইয়ের প্রতিটি দিনকে পুনর্জীবিত করার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া যে লক্ষ্যে ছাত্র, রিকশাচালক, কৃষক, শ্রমিকরা শহীদ ও আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর গাইবান্ধায় পথসভায় অংশ নিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। সেখানকার চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। গাইবান্ধায় নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহ আপনি কেমন দেখছেন? বিস্তারিত চিত্র জানান। এই মুহূর্তে আমরা রয়েছি গাইবান্ধার সাদুল্লাপুর এলাকায় এবং ক্যামেরা দেখতে পাচ্ছেন যে জুলাই পদযাত্রা আজকে যে আনুষ্ঠানিক শুরু হয়েছে সেটি কিছুক্ষণ আগে রংপুর থেকে বেরিয়েছে এবং সেটি কিন্তু পথে পথে বিভিন্ন বাজার এবং এলাকায় দাঁড়িয়ে সেটি এই মুহূর্তে কিন্তু গাইবান্ধার দিকে আসলে অগ্রসর হচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাদুল্লাপুরের একটি পথসভায় অংশ নেওয়ার কথা ছিল এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের, তারা কিন্তু সেখানে অংশ নিয়েছে এবং তারা বলছিলাম যেটি যে রাস্তার বিভিন্ন বাজারের মোড়ে মোড়ে তারা অংশগ্রহণ করছেন, বিভিন্ন জনগণের সাথে তারা আসলে মত বিনিময় করছেন
সাক্ষাৎ করছেন, কুশল বিনিময় করছেন এবং তাদের একটি জিনিস আমরা লক্ষ্য করেছি, এনসিপি আসলে যে প্রতীকটি চেয়েছে শাপলা প্রতীক, এই শাপলা প্রতীককে আসলে জনগণের সাথে পরিচিত করে দেওয়ার জন্য যেই কার্যক্রমটি সেটিগুলো কিন্তু তারা করছে। এবং সাদুল্লাপুর থেকে কিছুক্ষণ আগেই এই পথসভা যেটি ছিল সেটি শেষ হয়েছে এবং এটি দেখতে পাচ্ছেন যে এটি গাইবান্ধার পথে এই মুহূর্তে রয়েছে এবং পরবর্তী যে কার্যক্রম সেটি হচ্ছে গাইবান্ধা শহীদ মিনারে আরেকটি পদযাত্রা হওয়ার কথা রয়েছে এবং সেখানে গাইবান্ধার জনগণের উদ্দেশ্যে এনসিপি রাহেবক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন সহ অন্যান্য যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তারা হয়তো আসলে কথা বলবেন। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সাফন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর গাইবান্ধায় পথসভায় অংশ নিয়েছেন এনসিপির শীর্ষ নেতারা। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সোমবার রাতে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল কর্মসূচি পালন করে ছাত্রদল। বক্তারা জানান, জুলাই আগস্ট অভ্যুত্থান নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার। ফাহিম ইউসুফের আরও একটি রিপোর্ট। রাত 12টা, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের পর নিভে গেল শহীদ মিনারের আলো। জ্বলছে শত শত মোমবাতি, স্মরণে জুলাইয়ে প্রাণ দেয়া শহীদেরা। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির সহযোগী সংগঠন ও সিনিয়র নেতারা। ঘোষণা করেন অভ্যুত্থানের মাসের কর্মসূচি। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলটির নেতারা জানান, অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার। বলেন, সংগ্রামের স্বপ্ন পূরণে অতন্দ্র প্রহরী হয়ে থাকতে হবে ছাত্র সমাজকে। ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায়, প্রত্যক্ষ নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কৌশলী ভূমিকা পালন করেছে, কিন্তু রাজপথে একক ছাত্র সংগঠন হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমরা বিশ্বাস করতে চাই যে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে যাত্রা করেছে, সেই সমস্ত বীর শহীদদের যে চেতনা, সেটি প্রকৃত অর্থেই আমরা হৃদয়ে ধারণ করে সামনের রাজনীতি করবো ইনশাআল্লাহ। শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী জানান, বাধা আসলেও থেমে থাকা যাবে না। যে জুলাইয়ে কিছুক্ষণ আগে আমরা পদার্পণ করলাম, এই জুলাই একটি প্রবাহমান খরস্রোতা আন্দোলনের নদীকে সমুদ্রের মোহনায় উপনীত করেছিল। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও জানান দলটির নেতারা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভা করছে বিএনপি। এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, কখন শুরু হবে অনুষ্ঠান, সার্বিক আয়োজন সম্পর্কে জানান। জেসিকা, বিকেল 3টা নাগাদ আজকের এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে এবং আজকে মূলত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024-এর যে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির প্রথম কর্মসূচি গতকাল রাতে কিন্তু মোমবাতি প্রজ্বলন কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে শহীদ মিনারে এবং আজকের দ্বিতীয় কর্মসূচি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই সব শহীদ পরিবারের স্বজনরা, পাশাপাশি এই আন্দোলনে যারা আহত হয়েছেন আহতরা কিন্তু আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং বিএনপির এই আয়োজনে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন, এই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। এবং
ইতিমধ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে, আলোচনা সভাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো এসছেন এবং আহতরা এসছেন এবং বেলা 3টা নাগাদ এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। আমরা এখানে বিএনপির নেতার সাথে আমরা কথা বলে জানবো যে আজকে তো এই 1 বছর পূর্তি, এই পূর্তিতে আপনারা জাতীয় ঐক্যটা এখন পর্যন্ত কেমন অটুট আছে এবং ভবিষ্যতের প্রত্যাশাটা আপনারা কি চাচ্ছেন? আপনাদের তো সামনে একটা দাবি আছে যে গণতান্ত্রিক উত্তরণ, সেই উত্তরণের পথে আপনারা ঐক্যটাকে এখনো কতটুকু গুরুত্ব দিচ্ছেন? অবশ্যই দেশের স্বার্থে যে অভ্যুত্থানের 17 বছর যুদ্ধ করে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে নতুন করে যেভাবে দেশ স্বাধীন হয়েছে, আমরা চাই সেই শক্তি ঐক্যবদ্ধ থাকুক, অটুট থাকুক, একটি ফেয়ার ফ্রি নির্বাচনের মাধ্যমে যে সরকারই আসবে তাদেরকে সবাই সহযোগিতা করবে, মানুষ তাদেরকে গ্রহণ করবে, এটাই আশা করি। পাশাপাশি আমরা এখনো অনেক গুম পরিবারকে আমরা গুম হওয়া আমাদের চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ অসংখ্য আমাদের হাজারো নেতাকর্মী যারা গুম আছে, তাদের জন্য আমাদের বড় ধরনের একটা কষ্ট আমাদের ভিতরে। তাদেরকে এখন আমরা ফিরে পাই নাই। আমরা তাদেরকে কিভাবে ফিরে পেতে পারি, তাদের পরিবারকে কিভাবে আমরা সান্ত্বনা দিব, এই বাংলাদেশ তাদেরকে কিভাবে দেখবে, সেটা নিয়ে আমরা আগামীতে ভালো কিছু আশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জেসিকা, যেমনটি জানছিলেন যে বিএনপি নেতারা যেটি বলছে যে বিগত 16-17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা এখনো গুম হয়ে আছেন, যাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এই দিবসটিতে কিন্তু তাদেরও তারা স্মরণ করছেন এবং তাদের সন্ধান যেন সরকার দেয় সেই দাবি কিন্তু তারা তুলছেন। এবং বেলা 3টায় নির্ধারিত সময়ে আজকের এই আলোচনা সভা এবং বিশেষ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। জেসিকা। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে শহীদ পরিবারকে সম্মাননা ও আলোচনা সভা করছে বিএনপি, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল রিপন। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে 36 দিনের কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতার সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান দলটির শীর্ষ নেতারা। বলেন, নতুন বাংলাদেশ গড়তে গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধানের কোনো বিকল্প নেই। সহকর্মী রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে রংপুর থেকে আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। 1 বছর আগে যাদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের ছাত্র জনতা রাজপথ কাঁপিয়েছিলেন, সেই ছাত্র নেতারা এলেন গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে প্রিয় সতীর্থ আবু সাইদের কাছে। অশ্রুজলে প্রিয় সহযোদ্ধা আবু সাইদের আত্মার শান্তি কামনায় তার বাবা মকবুল হোসেনকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরিবারের একমাত্র বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে হারানো বাবা মায়ের খবর নেন নেতারা। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন আবু সাইদের বাবা মা। অপরাধীদের কঠোর শাস্তির পাশাপাশি 16 জুলাই আবু সাইদ দিবস পালনের দাবি জানান তারা। প্রকাশ্যে তো দেশ দশ সকলেই দেখছে, প্রকাশ্যে পুলিশ গুলি করে মারছে, এটা তো আর আমার কথা নয়, দেশ দশ সবাই দেখছে। তাই সেটা যেন সূক্ষ্ম বিচার হয়, এটাই আমার দাবি। এইরকম একজন আইকনিক শহীদ, যার নামে একটা দিবস থাক, মানুষ যেন জানতে পারে যে আবু সাইদ কিভাবে শহীদ হয়েছিল। যুগের পর যুগ আবু সাইদের আত্মত্যাগকে অনুপ্রাণিত হয়ে মানুষ যেন রাজপথে নামে আসতে পারে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপি নেতারা। বলেন, গণহত্যার বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে পুরনো কাঠামোকে ভেঙে নতুন শাসনতন্ত্র কায়েম করতে হবে। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কোটা সংস্কার আন্দোলনই পরবর্তীতে সরকার বিরোধী গণবিস্ফোরণের রূপ নেয় বলে মন্তব্য করেন নেতারা। জানান, নতুন বাংলাদেশ গড়তে হলে মৌলিক সংস্কার ও জুলাই সনদ আদায়ে আন্দোলন চালিয়ে যাবে এনসিপি। যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে। এর আগে সকাল 8:30টায় আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন রংপুর জেলা ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আবু সাইদ হত্যা সহ সব হত্যা নির্যাতনের দ্রুত বিচার দাবি করেন তারা। শহীদ আবু সাইদ সহ
অন্যান্য যারা শহীদ হয়েছেন, যারা ত্যাগ করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের সবারই বিচার হওয়া উচিত। ঠিক। আর যেহেতু শহীদ আবু সাইদ সবার শীর্ষে, যার নামটা বারবার আসছে, এটা দিয়েই মনে হয় শুরু হওয়া উচিত। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জুলাই পদযাত্রা। 16 জুলাই শহীদ দিবস নয়, বরং করা হোক আবু সাইদ দিবস, এমন চাওয়া স্বজন ও সহযোদ্ধাদের। রংপুরের পীরগঞ্জ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। সংস্কারবিহীন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। বলেন, আগামী নির্বাচন প্রত্যাশা অনুযায়ী না হলে ফের রাস্তায় নামবে মানুষ। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের শহীদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডাক্তার তাহের বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। তবে জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময় আসেনি। জুলাই বিপ্লব নানা আদর্শের রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে এনেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করে মানুষকে মুক্ত করাই জুলাইয়ের আন্দোলনের সফলতা। কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। জুলাই চেতনাকে বিভিন্নভাবে বানচালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দাবি করে মৌলিক সংস্কারের রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের মতামত নেয়ার দাবি জানান তারা। এদিকে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম, শেখ হাসিনার বিচার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইজ কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য। আরো জানাচ্ছেন নাইম আফসান। সংগঠিত করা হয়েছে। জুলাইয়ের প্রথম দিন থেকেই যাত্রা শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে খসড়া ইস্তেহার ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঘোষণা করে নবনির্বাচিত কমিটির নেতারা তারা বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের মাধ্যমে হয়নি। জুলাইকে বিভিন্নভাবে বানচালের চেষ্টা করা হচ্ছে। এই দেশের জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে, সেটা আত্মসাৎ করে দেওয়ার দীর্ঘদিনের আত্মসাৎ করে ফেলার যে চেষ্টা, ঘৃণ্য চেষ্টা সেটি চলমান রয়েছে। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করে বর্তমান সরকারের কার্যক্রমকে ক্রান্তিকালীন কর্মকাণ্ড হিসেবেও ঘোষণা দিতে হবে। মৌলিক সংস্কারে শুধু রাজনৈতিক দল নয়, জনগণের মতামত নেওয়ারও দাবিও জানান নেতারা। এক দফার ঘোষণায় এই শহীদ মিনার থেকে গিয়েছে এবং শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে যেহেতু নতুন গভর্নমেন্ট রচিত হয়েছে, যারা তখন মাজলুম ছিল তারা এখন যেহেতু হলো গিয়া ক্ষমতার দোরগোড়া চলে এসেছে, তাদেরকে বলবো শহীদের রক্তের সাথে এই অমর্যাদাটা আপনারা করবেন না। এদিকে ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মার্চ ফর জুলাই রিভাইভস কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য। এ সময় জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণের নিশ্চিতের দাবিও জানান তারা। জুলাই ঘোষণাপত্রের নামে যদি একটা নাম কাগজে ঘোষণা দিয়ে ছেলে ভুলানোর চেষ্টা করা হয়, এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নিবেন না। পদযাত্রা শেষে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এখন তারা দায়িত্বশীল জায়গায় থেকে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্সের শুনানির জন্য আগামী 7 জুলাই দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে দুপুর 11:30টায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শুনানিতে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়েছিল। এগুলোর মধ্যে হল উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল নির্দেশ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার দায়, চানখারপুরে আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যার দায় এবং আশুলিয়া 6 জনকে আগুনে পুড়িয়ে হত্যার দায়। সবগুলো ঘটনায় এই আসামিদের ভূমিকা তুলে ধরে সর্বোচ্চ শাস্তির আহ্বান জানায় প্রসিকিউশন। পরে হাসিনা ও কামালের পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্সের আমির হোসেন প্রস্তুতির জন্য 2 সপ্তাহ সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 1 সপ্তাহ সময় দেন। আমার এই ক্লায়েন্ট যাতে এই মামলা থেকে অব্যাহতি পায়, যদি অব্যাহতি এই আজকে রাতে আগামী কোর্ট যদি নাও দেন,
আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তরফ থাকবে। দেখছেন সংবাদ দুপুর। শোভাযাত্রা, আলোচনা সভা সহ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণিল রূপে সেজেছে পুরো ক্যাম্পাস। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আরও বেড়েছে। বৈষম্যহীন বাংলাদেশের সবাইকে নিয়ে চলতে চায় ১০৫ বছরে পদার্পণ করা প্রাচীন ও সর্ববৃহৎ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। তন্দ্রা তারুণের রিপোর্ট। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫ বছরে পদার্পণ করল জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, ঐতিহ্য আর নানা সংগ্রামের সূতিকাগার এই বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে উৎসবের আমেজ দেখা যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পুরো এলাকা জুড়ে সাজসজ্জায় ছড়িয়ে পড়ে জন্মদিনের আনন্দ। সকাল ৯:৩০টার দিকে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে ভিসি চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি এসে শেষ হয়। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মকর্তা, কর্মচারীরা। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আরো বেড়ে গেছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে চলতে চায় এই বিশ্ববিদ্যালয়। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সমাজকে সাথে নিয়ে চলতে চাই। এটি সর্বজনতার প্রতিষ্ঠান, অন্তর্ভুক্তিমূলক একটি সমাজ গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমস্ত সীমাবদ্ধতার মধ্যে কাজ করে যেতে চায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, জ্ঞান ভিত্তিক, গবেষণা কেন্দ্রিক ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাদের মূল প্রত্যাশা। আমরা চাই যাতে এই ধারাবাহিকতাটা অব্যাহত থাকে। আমাদের ভার্সিটিতে যে বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ, এই ব্যাপারে আমি অনেক গর্বিত। পরে টিএসসি অডিটোরিয়ামে আলোচনা সভা হয়। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, স্বৈরাচার পতন আন্দোলন ও ২৪-এর গণ অভ্যুত্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনঃ অনুসন্ধানে বিভিন্ন তথ্য উপাত্ত হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগ কি ভূমিকা ছিল তার উপাত্ত হাতে পেয়েছে তারা। এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি। ২০১২ সালে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে ৭ জনকে আসামি করে মামলা করে দুদক। যে মামলায় গ্রেফতার হয়েছিলেন সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। তবে অদৃশ্য কারণে মামলাটির পরিসমাপ্তি ঘটায় তৎকালীন দুদকের বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। যশোর সার্কিট হাউস পাড়ায় নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে ২ প্রকৌশলী সহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। নির্মাণাধীন ১০ তলা ভবনে কাজ করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান, দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরু সহ কয়েকজন শ্রমিক। হঠাৎ ৬ তলার কার্নিশ ভেঙে পড়ে যান ইঞ্জিনিয়ার মিজানুর, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হঠাৎ করে দেখি ৩-৪ মিনিট পরে দেখি বিকট একটা শব্দ। এরপর আমরা ছুটে রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব, ২ জন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু, ওনারা পড়ে আছে এবং ভাড়া ওখানে ভেঙে আছে। একটা দেখলাম যে ছাঁচের ভেঙে ওনারা পড়ে গেছে। আমরা তখন দ্রুত ওনাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে এসে কর্তব্যরত চিকিৎসক ওনাদেরকে মৃত ঘোষণা করে। কুড়িগ্রামে গেল কয়েক সপ্তাহে নদী ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে অসংখ্য পরিবার। এখনো আতঙ্কে অনেকে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কর্তৃপক্ষ এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে, বিস্তারিত তথ্য জানান।
জেসিকা, আপনাকে জানিয়ে রাখি কুড়িগ্রামের রৌমারী, রাজীবপুর, চিলমারী, উলিপুর, রাজারহাট, কুড়িগ্রাম সদর এবং নাগেশ্বরী এই 7 উপজেলার কিন্তু বিভিন্ন এলাকায় নদী ভাঙন সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু নদী তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে। এছাড়াও আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার এই 4 নদীর অববাহিকায় প্রায় 25টি পয়েন্টে কিন্তু নদ নদীর যে ভাঙন সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যার ফলে নদী তীরবর্তী এলাকার মানুষ কিন্তু অনেকটা অসহায় হয়ে রয়েছে। এ বিষয়ে আমি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রায় তারা 14টি পয়েন্টে কিন্তু ভাঙন রোধে অস্থায়ীভাবে যে বালুভর্তি জিও ব্যাগ সেটি কিন্তু ফেলে কিন্তু ভাঙন রোধের চেষ্টা করছে। এছাড়াও আমি যে জায়গাটিতে আছি এটি দুধকুমার নদের অববাহিকায় সদরের ঘোগাদাহ ইউনিয়নের সবুজপাড়া এলাকায়। এখানে যদি আপনাকে একটু দেখাতে চাই যে এখানে কয়েকদিন আগেও কিন্তু বসতবাড়ি ছিল, যেটা আসলে এই ভাঙনের কারণে এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু সেই বাড়িঘর সরিয়ে নিয়েছে। এছাড়াও কিন্তু এখানে একটি অনেক পুরাতন গ্রাম রয়েছে এবং হাট রয়েছে, স্কুল রয়েছে। এই এলাকার মানুষজন কিন্তু আতঙ্কিত রয়েছে, কারণ এখনই যদি ভাঙন রোধে আসলে ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এইসব স্থাপনা এবং গ্রামটি আসলে ঝুঁকিতে রয়েছে। এছাড়াও আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রামের যখনই নদ নদীর পানি বৃদ্ধি পায় তখনই কিন্তু ভাঙন শুরু হয়, আবার যখন পানি কমা শুরু করে সে সময় কিন্তু ভাঙন শুরু হয়, যার ফলে নদী তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছে তারা সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছে। আমি এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা 14টি স্পটে কিন্তু ভাঙন রোধে যে বালুভর্তি জিও ব্যাগ সেটি কিন্তু ফেলছে এবং অনুমতি না থাকবার কারণে এবং বরাদ্দ না থাকবার কারণে অন্যান্য যে ভাঙন কবলিত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা কাজ করতে পারছে না। জেসিকা। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুড়িগ্রামে গেল কয়েক সপ্তাহে নদ নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে অসংখ্য পরিবার। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফোনালাপ হাসের জেরে বরখাস্ত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সেনাওয়াত্রা। মঙ্গলবার এই আদেশ দেন দেশটির সাংবিধানিক আদালত। আদালতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা নৈতিক লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। 9 সদস্যের বেঞ্চের 7 জন বিচারক বরখাস্তের পক্ষে মত দেন। এছাড়া প্রধানমন্ত্রীকে নিজ পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনে 15 দিনের সময় দেন আদালত। তবে এই রায় মেনে নিয়েছেন বরখাস্ত প্রধানমন্ত্রী। এদিকে বরখাস্তের রায়ে থাইল্যান্ডের অস্থিরতা বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে ফোনালাপ ফাঁসের পর ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। পরমাণু আলোচনায় না ফেরায় ইরানকে আর কিছুই দেবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন দেশটির সঙ্গে আর কোনো আলোচনা করছে না যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে মজুত করা ইউরেনিয়াম কোথায় আছে তা কেউ জানে না উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা। রায়হান কবির শুভ্র রিপোর্ট। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধরেই নিয়েছিলেন পরমাণু ইস্যুতে এবার চুক্তিতে আসবে তেহরান, কিন্তু তার ধারণার সঙ্গে মিল নেই বাস্তবতার। বরং ইউরেনিয়াম সমৃদ্ধ থেকে পিছু হটছে না খামেনি প্রশাসন। অভিমানী ট্রাম্প সোমবার ট্রুথ সোশ্যালে জানান, আলোচনায় না ফিরলে ইরানকে আর কোনো প্রস্তাবই দেবে না যুক্তরাষ্ট্র। এছাড়া 2015 সালে ওবামা শাসন আমলে ইরানের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু চুক্তির প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ওই চুক্তি এখন মৃত, সুতরাং নতুন চুক্তি ছাড়া পথ খোলা নেই খামেনির সামনে। ইরান তার পরমাণু কর্মসূচির আড়ালে তৈরি করছে বোমা, এমন সন্দেহ পশ্চিমা বিশ্বের। দেশটির হাতে এখন কতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা জানা নেই বলছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA মহাপরিচালক। গত 13 জুন ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরুর আগে দেশটির হাতে অন্তত 400 কেজি ইউরেনিয়াম ছিল, যার বিশুদ্ধতার মাত্রা ছিল 60%। সংঘাতের পর এসব মজুদ কোথায় গেল বা আদৌ আছে কিনা তা আমরা জানি না। যদি ইরানের কাছে ইউরেনিয়াম এখনো থাকে তারা অল্প সময়ে পরমাণু কর্মসূচি শুরু করতে পারবে। এদিকে ইসরায়েল ছাড়া মধ্যপ্রাচ্য অস্তিত্বহীন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সোমবার ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। ইসরায়েলকে শেষ করতে ইরান 3টা ফাঁদ পেতেছে। আসলে তাদের উদ্দেশ্য আমাদের ধ্বংস করা, কিন্তু মনে রাখতে হবে ইসরায়েল ধ্বংস না করে মধ্যপ্রাচ্য জয় করা সহজ নয়, আর আমাদের অস্তিত্ব মুছে গেলে মধ্যপ্রাচ্য
টুকরো টুকরো হয়ে যাবে। 12 দিনের যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানি প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 935 জনে। সোমবার নতুন করে এ তথ্য জানায় দেশটির বিচার মন্ত্রণালয়ে। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।